শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। আক্ষরিক অর্থে এই কথাটি কিন্তু ভীষণ সত্যি, কেননা পৌষ এলো এবার কনকনে শীত নিয়ে। হিমেল হাওয়ার এক গ্রাস কুয়াশায় ডুবে শুরু হলো আরেকটি নতুন দিন। কুয়াশা ভেজা সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজনে সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ কেওয়াস্টেল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ মঙ্গলবার 2 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 17 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, সকাল সকালে আপনাদের জানিয়ে দিতে চাই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 28.3 এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 28.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2, সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায় 09.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে 31.5 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক, আমরা দেখছিলাম আজকের দিনের আবহাওয়ার তথ্য এবং যেমনটি আসলে আমরা জানতে পারলাম যে আজকে সারাদিন কিন্তু তাপমাত্রা শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও রাতে কিন্তু মধ্যরাতের দিকে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, আজ 2রা পৌষ এবং কনকনে শীত কিন্তু জেঁকেই বসেছে এবং শীত মানে উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রচণ্ড শীত পড়ে। এবং শীতের খবর জানতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। আমরা যুক্ত হব। সানি, শুভ সকাল আপনাকে। আমি যেমনটি দর্শকদের বলছিলাম যে প্রচণ্ড শীত পড়েছে, আপনি দিনাজপুর আসলে শীত পরিস্থিতি কেমন দেখছেন এবং জনজীবনের কেমন প্রভাব পড়েছে? অতসী, শুভ সকাল। আমি আজকে শুরুতে আপনাকে আজকে তাপমাত্রাটা জানিয়ে রাখি। সকাল 6টায় দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে যে আজকের তাপমাত্রা 11.0 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিনে 11.0 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিনে ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 11 ঘরের কাছাকাছি অবস্থান করছে। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু স্বস্তি মিলেছে এই জেলায়। আপনি জানেন যে হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে এই দিনাজপুর জেলায় আসলে শীতের দুর্ভোগটা সবসময় থেকে থাকে। তবে আজকে সকালে সূর্য উঠেছে, মোটামুটি হিমেল বাতাসের প্রভাব কিন্তু আজকে অনেকটাই কম। সকালে আমাদেরকে যে জানিয়েছে যে সকালে ঘন্টায় 1 কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছিল, যেটি গতকালকে ছিল প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। তার আগের দিনও তো কিন্তু একই অবস্থা, এবং গত কয়েকদিন ধরেই কিন্তু কুয়াশার প্রভাবটাও কিন্তু আহ কমছে আস্তে আস্তে। আজকে সকালে সূর্য উঠেছে, প্রখরতা মোটামুটি অনেকটাই রয়েছে, এবং মূলত হিমেল বাতাসের প্রভাবে মানুষের জনজীবনে আসলে স্তরবিন্দু নেমে আসে। কিন্তু আজকে হিমেল বাতাস নেই, সূর্য উঠেছে, মোটামুটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এবং মাঠে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে মোটামুটি ভাবে এই শীতের কারণে তাদের দুর্ভোগে পোহাতে হয়। তারা ঠিকভাবে কাজ করতে পারে না, আয় উপার্জনে ভাটা পড়ে। কিন্তু গত কয়েকদিন ধরে যে অবস্থাটা বিরাজ করছে, তাতে করে তাপমাত্রা একটু কম, কিন্তু দুর্ভোগটা অনেকটাই কেটেছে, অর্থাৎ স্বস্তি কিছুটা এসেছে। কিন্তু আবহাওয়া দপ্তর আমাদেরকে যে জানিয়েছে যে এই ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতেই এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, এমন নাকি আশঙ্কার কথা আমাদেরকে জানিয়েছে। আর এই সকালে আমরা বেশ কিছু লোকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে
এই শীতের সময় কিন্তু কুয়াশার কারণে মোটামুটি ফসলের বেশ ক্ষতি হয়। যেহেতু কুয়াশাটা নেই, ফলে তারা মনে করছেন যে এবারে আসলে তাদের যে ফসলের উৎপাদন, সেটি উৎপাদনটা বাড়বে যদি এই আবহাওয়ার বিরাজ থাকে। এবং মানুষজনের সাথে যারা কথা বলেছি আমরা, মোটামুটি ভাবে যারা শীতার্ত মানুষ, যারা দুস্থ মানুষ, তাদের মধ্যে কিন্তু গরম কাপড়ের একটা চাহিদা দেখা দিয়েছে। অতসী। বিপুল সরকার স্থানীয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। দর্শক, আমরা ছিলাম উত্তরাঞ্চলের জেলা দিনাজপুর। আমরা সেখানকার শীত পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানালেন যে আজ সেখানে তেমন শীত দেখা যাচ্ছে না, যদিও সেখানে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং যেহেতু কম শীত, সেক্ষেত্রে আসলে ফসল চাষের জন্য চাষিদের বেশ একটি সুবিধাজনক পরিস্থিতি বলা যাচ্ছে। দর্শক, আবারও শীতের পরিস্থিতি আপনাদের জানাবো। শীতের আগমনে পাহাড়ে অপরূপ সাজে সেজেছে। রাত ও ভোরের ঘন কুয়াশার সৌন্দর্য বিমোহিত করেছে প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের। পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। ছুটি ঘিরে পাহাড় এখন সরগরম। রাঙামাটির পর্যটন পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, শুভ সকাল আপনাকে। যেমনটা দেখতে পাচ্ছি আপনি রাঙামাটিতেই রয়েছেন। গতকাল ছিল ছুটির দিন এবং বছর শেষের দিকে শীত পড়েছে। সবকিছু মিলে রাঙামাটির পর্যটন পরিস্থিতি আমাদের জানাবেন। আর রাঙামাটির পর্যটন পরিস্থিতি যদি বলি, প্রথমে আমি সাজেকের কথা একটু বলতে চাই যে সাজেক হচ্ছে রাঙামাটির হলো যেটি খাগড়াছড়ি জেলার হয়ে সড়ক পথ হয়ে যেতে হয়। তারপরেও সাজেকের পর্যটন পরিস্থিতি এবং যে কয়েকদিনের মধ্যে যে গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত রাত পর্যন্ত যে তথ্য আমরা জানার চেষ্টা করেছি, সেখানে উপচে পড়া ভিড় পর্যটকদের তথ্য আমরা পেয়েছি। এবং যেখানে সাজেকে 135টি রিসোর্ট রয়েছে, যেখানে সব মোট 1200 থেকে 1300 মানুষ সেখানে রিসোর্ট বা কটেজগুলো থাকার জায়গা রয়েছে, তার অধিক মানুষ সেখানে রাত্রি যাপন করছেন। এবং যাদের হোটেল কটেজ ম্যানেজ হয়নি, তাদেরকে সেখানকার যে সাজেক রিসোর্ট মালিকদের অফিস এবং আশেপাশে যে বাসা বাড়িতে তাদেরকে সেখানে অবস্থান নিতে ব্যবস্থা করা হয়েছে রিসোর্ট মালিকের পক্ষ থেকে। এবং এই পরিস্থিতি আসলে গত কয়েকদিন ধরে বিরাজমান। যেহেতু শুক্র শনিবার বন্ধ ছিল, তারপর টানা বিজয় দিবসের বন্ধ, এই বন্ধতে ব্যাপক পর্যটক এসেছে সাজেকে। শুধু সাজেক নয়, সাজেকের আশপাশে এলাকাগুলো, খাগড়াছড়িতেও সেই পর্যটকের আগমন বেড়েছে। একই সাথে রাঙামাটি শহরের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এবং হাউস বোট, রিসোর্ট এবং কাপ্তাই লেকে যে ভ্রমণের ব্যবস্থা এবং যেখানে হোটেল মোটেল, সবগুলোতে আসলে পরিপূর্ণ অবস্থা আমরা গতকাল সন্ধ্যা পর্যন্ত তথ্য আমরা পেয়েছি। এখানকার যে রিসোর্ট মালিক সমিতি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে দীর্ঘদিন পর্যটন একটা খরা অবস্থায় চলছিল এবং রাজনৈতিক ডামাডল, তারপরে হচ্ছে যে পাহাড়ের সহিংসতার কারণে দীর্ঘদিন ধরে পর্যটক বিধিনিষেধ ছিল। তারপরে ডিসেম্বর মাসে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষে বাচ্চাদেরকে নিয়ে আসলে পরিবার পরিজন রাঙামাটিতে বেড়াতে এসেছেন বলে হোটেল মালিক সমিতি থেকে আমাদের জানানো হয়েছে। একই সাথে কাপ্তাই যে হ্রদ আছে, সেই হ্রদেও আমরা দেখেছি ব্যাপক টুরিস্ট বোট গুলো সেখানে ভ্রমণ করছে পর্যটকদের নিয়ে। এবং তারা বলছেন যে দীর্ঘদিনের যে আর্থিক ক্ষতি হয়েছে বা আর্থিক লোকসান হয়েছে, সেটি আসলে অনেকটা পুষিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন, যদি এইভাবে ধারাবাহিকতা পর্যটক রাঙামাটিতে বা সাজেকে ভ্রমণ করেন। এবং পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও বলছেন যে শীত মৌসুমে পরিবার পরিজন নিয়ে অনেকেই বলছেন যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, সে তাদেরকে একটু আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য আসলে পাহাড়ে ছুটে আসে। তারা বলছেন যে পাহাড়ের প্রাণ প্রকৃতি এবং এখানকার যে বিশাল হ্রদ, এখানে ঘুরে বেড়ানো তাদেরকে সবসময় টানে। সেই টানে কারণে তারা বারবারই ছুটে আসেন এই পার্বত্য জেলার রূপের রানী এই রাঙামাটিতে। এবং এখানকার যে পুলিশ রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে পুলিশ নয়, এখানকার যে জেলা পুলিশ আছে, জেলা পুলিশের সাথে পুলিশ করে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা তারা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। তারা আশা করছেন যে পর্যটকদের কোনো ধরনের। জিয়াউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম রাঙামাটির পর্যটন পরিস্থিতি এবং আমাদের সহকর্মী যেমনটা আমাদের জানালেন যে আসলে বিভিন্ন পরিস্থিতির কারণে যে খরা পর্যটনে দেখা যাচ্ছিল, সেই খরা কিন্তু কাটিয়ে উঠতে শুরু করেছে রাঙামাটি এবং এই পর্যটন পরিস্থিতিতে এই শীতের মৌসুমে সরগরম রাঙামাটি। দর্শক, সকাল 24 আমরা প্রতিদিনই পত্রিকা পড়ার চেষ্টা করি, কারণ আমরা যদি একটু ছোট্ট সময় বের করে দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নিতে পারি, তবে খুব সহজে আমরা দিনের সকল তথ্য সম্পর্কে অবগত থাকতে পারি। আমি প্রথমে শুরু করছি সমকাল দিয়ে। সমকালের আজ প্রধান শিরোনাম যেটি নিয়ে করা হচ্ছে সেটি হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংবাদ শিরোনাম, যেটি প্রথমেই রয়েছে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ।
প্রস্তুতি ও তারিখ নির্ভর করছে দুই কমিশনের সুপারিশের ওপর। অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল ব্যয়ে নানা চেষ্টা চলছে। এবং ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জনতার, মহান বিজয় দিবস উদযাপিত। এবং এর ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে। আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এবং পত্রিকার ঠিক নিচের দিকে আরও একটি সংবাদ করা হয়েছে এবং খুবই গুরুত্ব সহকারে করা হয়েছে, সেটি হচ্ছে 1971 সালে ভারতের বিজয় দাবি মোদির প্রতিবাদ উপদেষ্টার। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আমরা দেখে নেব দৈনিক প্রথম আলোতে আজকের দিনে কি কি প্রধান সংবাদ শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি আমি দেখতে পাচ্ছি, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণে বলেছেন, জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব তিনি নিজেই পালন করবেন। জাতীয় নির্বাচন 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে হতে পারে। মানুষের প্রতি কী পরিমাণ নৃশংস হতে পারে তার বিবরণ আছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পড়ে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে। এবং ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, বৈষম্যহীন দেশ গড়ার এখনই সময়। ছেলের প্রাণের মূল্য হিসেবে একটি বৈষম্যহীন দেশ দেখতে চাই। ছাত্র জনতার আন্দোলনে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেসব হত্যারও বিচার চাই। দর্শক, ঠিক নিচের দিকে আরও একটি সংবাদ শিরোনাম গুরুত্ব সহকারে করা হয়েছে, মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় দাবি করলেন মোদি, বাংলাদেশে ক্ষোভ। বিজয় দিবসে ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুক্তিযুদ্ধকে উল্লেখ করেন ভারতের ঐতিহাসিক বিজয় বলে। দর্শক, সেই সাথে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, সেটি হচ্ছে নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া। দর্শক, ওস্তাদ থেমে গেল তবলার জাদুস্পর্শ, এই নিয়েও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, আমরা তাকে হারিয়েছি। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আমরা চলে যাব দৈনিক কালের কণ্ঠে। আমরা দেখব আজ কালের কণ্ঠে কি কি প্রধান সংবাদ শিরোনাম রয়েছে। প্রথমে যেটি প্রধান সংবাদ শিরোনাম রয়েছে সেটি হচ্ছে, ট্রান্সকমে দুই বোনের দ্বন্দ্ব চরমে। জালিয়াতি করে সিমিনের কবজায় 30,000 কোটি টাকার সম্পদ। সিমিন নানাভাবে সবার সম্পত্তি একাই জাল দলিল ও নথিপত্র করে তৈরি করে গ্রাস করার চেষ্টা করছেন। ট্রান্সকমের প্রায় 30,000 কোটি টাকার সম্পত্তি তার দখলে। দর্শক, আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে যেটি অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মহান বিজয় দিবস উদযাপিত, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। এবং আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, আগামী বছরের শেষ দিকে বা 2026-এর শুরুতে ভোট, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যেটি রয়েছে, 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে 2025 সালের শেষ দিকে নির্বাচন হয়তো সম্ভব হবে। আর যদি প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস সময় লাগতে পারে। দর্শক, ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে যেটি খুবই গুরুত্ব সহকারে করা হয়েছে, 2 মাসের মধ্যে নতুন দল ঘোষণা ছাত্রদের, ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না, এমনটাই মন্তব্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে ঠিক ডান পাশে, বৈষম্যহীন শান্তি ও সমৃদ্ধির দেশ গড়ার প্রত্যয়, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে মহান বিজয় দিবস উদযাপিত। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলোতে। আমরা দেখব দৈনিক বণিক বার্তায় আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যেটি রয়েছে, যেটি আসলে বিগত 4টি পত্রিকাতে আমরা সংবাদ শিরোনাম দেখতে পেয়েছি, সেই বিষয়টি নিয়ে করা হয়েছে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। 2025 সালের শেষ দিক বা পরের বছরের প্রথমার্ধে জাতীয়
নির্বাচন। দর্শক, এই ছিল আজকের দিনের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। দর্শক, কেউ স্টিল সকাল 24-এর সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, পৌষের এই শীতের সকালে আপনাদের নিয়ে যেতে যাব কৃষি পণ্যের রাজধানী খ্যাত জেলা নওগাঁয়। শীতকালীন সবজি চাষ নিয়ে জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। আমরা যুক্ত হব। হারুন, শুভ সকাল আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর একটি সরিষা ক্ষেতে এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে আসলে এই শীতকে ঘিরে কি কি ফসল চাষ হচ্ছে, ফলন কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন হারুন। জি, শুভ সকাল। আসলে মনে হচ্ছে এখানে আসবার পরে যেটা সবজির মাঠ নয়, এটা মনে হচ্ছে যে সোনা ফলে এখানে। এটি মূলত মাস কয়েক আগেও এটি আসলে একটি চর এলাকা। আমরা যেখানে এসেছি এটি আত্রাই উপজেলা একটি চর। এর পাশেই ঠিক আত্রাই নদী, বিশাল নদী, এবং তার উপরে কিন্তু এই চরটা জেগেছে। এবং মাস কয়েক আগেও এটি পানির নিচে ছিল, এখন যেহেতু পানি নেমে গেছে এবং প্রতি বছরই শীতকালীন যে সবজিগুলো, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে সরিষা কিংবা হচ্ছে যে মূলা, শশা, আলু সহ যেই সবজিগুলো আছে সেগুলো কিন্তু মূলত এই মাঠে আসলে চাষাবাদ শুরু করেছে। আমরা আসলে অনেক সকালে এসেছি, কুয়াশায় ঢাকা ছিল চারপাশ, এখনও বেশ খানিকটা কুয়াশা আছে। এর মধ্যেই মানুষজন তাদের যে সবজির যে পরিচর্যা, সেই পরিচর্যা করবার জন্য বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আপনি জানেন যে কৃষকরা তাদের যে সবজি চাষাবাদ করেন কিংবা যত্ন করেন, একজন সন্তানকে আসলে তারা যতটা যত্নে লালন পালন করেন ঠিক ততটাই কিন্তু এই সবজিগুলোকেও তারা লালন পালন করেন। কৃষকরা আমাদের জানিয়েছেন যে এই চরের সবজির একটি বড় সুবিধা হচ্ছে যে সাধারণ মাঠে যেই সার কীটনাশকের যে ব্যবহার করা হয় কিংবা সেচের যে খরচ হয়, সেই খরচ আসলে খানিকটা বলা যায় না, আসলে অনেক কম বলা চলে। এখানে পোকামাকড়ের আক্রমণ সেটিও কম, যেহেতু এই মাটিগুলো উর্বর মাটি, অর্থাৎ হঠাৎ করে যে উপরে যে পলি পড়ে যায়, যার কারণে সেগুলোতে যে উর্বরতা শক্তি সেটিও বেশ খানিকটা বেশি। এবং আরেকটি ভালো খবর হচ্ছে যে এই সবজিগুলোর চাহিদা আপনি রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন যে বাজারগুলো আছে সে বাজারগুলোতে আসলে এই সবজিগুলোর চাহিদা সবচাইতে বেশি থাকে। বলা যায় যে অনেকটা যেহেতু অর্গানিক পদ্ধতিতে এগুলো চাষাবাদ করা হয়, যার কারণে এই সবজিগুলোর চাহিদাও কিন্তু খুব বেশি থাকে। এখানকার চাষিরা বলছেন যে এই সবজিগুলো বিক্রির ঝামেলাও খানিকটা কম, কারণ পাশে যেহেতু নদী আছে, এখান থেকে নৌকা হয়ে এই সবজিগুলো চলে যায় নওগাঁ সহ বিভিন্ন যে আড়তগুলো আছে সেগুলোতে, এবং এরপরই আসলে মূলত সেগুলো কিন্তু ঢাকা কিংবা অন্যান্য যে আড়তগুলো আছে সেগুলোতে চলে যায়। মোটামুটি এই চাষাবাদের দৃশ্যটা যেটা দেখানো যাচ্ছে, আসলে কুয়াশার কারণে কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরার সামনের দিকটা আমরা আসলে বুঝতে পারছি না, তবে আমাদের যেই দৃষ্টি যতদূর যায় ততদূর জুড়েই কিন্তু এই সবজির চাষাবাদ হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম নওগাঁয়, আমরা দেখছিলাম সেখানকার শীতকালীন সবজি চাষের দৃশ্য এবং সোনালী মাঠ, ভরপুর ফসল, এবং খুশির সংবাদ হচ্ছে আমাদের কৃষকরা কিন্তু পরম যত্নে সেই মাঠকে চাষাবাদ করে থাকেন এবং বাজারে কিন্তু এবারে শীতকালীন সবজির প্রচুর চাহিদাও দেখা যাচ্ছে। দর্শক, মৌসুমি ফল শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, কেননা যে কোনো ফল আবাদ বা খাওয়ার জন্য মৌসুমের সাথেই তাল মেলাতে হয়। কিন্তু এবার সেই স্বাভাবিক নিয়ম এসেছে পরিবর্তন। 12 মাসে আম চাষ করে সফলতা পেয়েছে নেত্রকোনার এক উদ্যোক্তা। এতে আগ্রহ বাড়ছে এলাকার অন্যান্য চাষিদেরও। বিস্তারিত প্রতিবেদনে। এটি নেত্রকোনার জাহাঙ্গীরপুর গ্রামের শাহজাদার ফল বাগান। এই ডিসেম্বরেও বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে আমের বাহার। গাছে গাছে ঝুলছে নানা জাতের 12 মাসি আম। কোনোটা পাকতে শুরু করেছে, কোনো গাছে আবার মুকুল ধরেছে। বাগানের মালিক জানান প্রায় সারা বছরই আম ধরে এই বাগানে।
বাগানের পরিধি আরও বাড়ানোর কথা জানালেন তিনি। আমগুলা মুকুল আসতেছে, একদিকে ফল টিকতেছে, একদিকে ফল পাকতেছে, এবং এটা নিয়ে আগামী দিনে আমি একটা ভালো একটা স্বপ্ন দেখতেছি। আমার এই গাছের কাঠিমনের চারা আছে 25টা, আর আদার্স অন্যান্য গাছ আছে 100। তার সফলতা দেখে অনেকেই আসেন চারা সংগ্রহ করতে। পতিত জমিতে 12 মাসি আমের বাগান করার জন্য পরামর্শও নেন অনেকে। এগুলা খাইতে খুবই সুস্বাদ এবং মিষ্টি এবং ফরমালিন মুক্ত এবং বিষ মুক্ত। সিজনে আম হয়, এটা 12 মাস যে হবে, ও আনসিজনে যে হবে, এটা তো একটা বিরাট ধরনের জিনিস, এটা খুব আশ্চর্য ব্যাপার। যেগুলা জমি পড়া আছে এইগুলা জমি তো মানুষ নিব, বাগান করব প্রস্তুতি নিছে। বাগানটি সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। 12 মাসে যে আমের চাষ যেটি আছে সেটি যদি আমাদের এই এলাকায় যদি আমরা ছড়াইতে পারি কৃষকদের মাঝে, তাহলে আমাদের আমের যে ফলন এটি বাড়বে, পাশাপাশি আমাদের যে ফলের যে চাহিদা আছে সেটি পূরণ করা আমাদের জন্য সম্ভব হবে। আম ছাড়াও 10 বিঘা জমির ওপর তৈরি এই বাগানে আছে কমলা, মাল্টা, ড্রাগন সহ নানা জাতের ফল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা দেখছিলাম মৌসুমি ফল আম চাষ নিয়ে দারুণ একটি প্রতিবেদন। দর্শক, আজ 17ই ডিসেম্বর। আজকের এই দিনে আমার দর্শক আপনাদের যাদের জন্মদিন আপনাদের জানিয়ে দিতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমরা দেখে নেব আজকের এই দিনে বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন একজন জার্মান সুরকার এবং পিয়ানো বাদক লুডভিগ ফান বেথহোফেন। তাকে সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের একজন মনে করা হয়। তার খ্যাতি ও প্রতিভা পরবর্তী প্রজন্মের সুরকার, সঙ্গীতজ্ঞ ও শ্রোতাদের অনুপ্রাণিত করেছে। জীবনের এক পর্যায়ে পুরোপুরি বধির হয়েও তিনি বিশ্বকে উপহার দিয়েছেন সেরা সব সঙ্গীত। 1936 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত সাহিত্যিক দেবেশ রায়। বাংলা সাহিত্যে তিনি একজন ছক ভাঙা শ্রেষ্ঠতম আধুনিক ঔপন্যাসিক হিসেবে পরিচিত ছিলেন। তিস্তাপাড়ের বৃত্তান্ত উপন্যাসটির জন্য তিনি 1990 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা জন আব্রাহাম। তিনি একাধারে অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, মডেল ও গায়ক। বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেলিংয়ের পর আব্রাহাম চলচ্চিত্রে অভিষেক করেন জিসম সিনেমায় অভিনয়ের মাধ্যমে। 2012 সালে তিনি প্রথম সিনেমায় প্রযোজনা করেন, যা সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 1975 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী, মডেল, সঙ্গীতশিল্পী এবং ফ্যাশন ডিজাইনার মিলা ইয়োভোভিচ। তিনি বহু সায়েন্স ফিকশন এবং অ্যাকশন চলচ্চিত্রে আবির্ভূত হয়েছেন, যে কারণে সঙ্গীত চ্যানেল VH1 তাকে 2006 সালে রেইনিং কুইন অফ কিককাট হিসেবে উল্লেখ করেছে। 1979 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ঢাকাই সিনেমার সফলতম দর্শক নন্দিত নায়িকা শাবনূর। 1993 সালে খ্যাতিমান পরিচালক এহতেশামের চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় শাবনূরের। প্রায় 80টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক, আমরা দেখছিলাম আজকের দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। আজ এ পর্যন্তই সকাল 24-এর আজকের আয়োজনে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।